ধরুন পুরো একটা দ্বীপে হঠাৎ করে এমন একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল যার কারণে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই লাখ লাখ মানুষ মারা গেল। কিন্তু আসল ভয়ের ব্যাপার হলো মারা যাওয়ার পরও তাদের সবার শরীর থেমে যায়নি। তাদের ব্রেন পুরোপুরিভাবে ডেড হয়ে যাওয়ার পরও তাদের শরীর তখনও নড়াচড়া করছে। কেউ অস্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছে, আবার কেউ নিজের মধ্যে থাকা শেষটুকু মানবিকতা নিয়েই বেঁচে থাকার চেষ্টা করছে। আর এমনই এক ভয়ঙ্কর দ্বীপে নিজের নিখোঁজ স্বামীকে খুঁজতে একা চলে আসে ইভা নামের এই মেয়েটি। কিন্তু ইভা তখনও জানতো না তার স্বামীকে খুঁজে পাওয়ার চেয়েও ভয়ঙ্কর কিছু তার জন্য অপেক্ষা করছে। তো সেই রহস্যময় দ্বীপে ইভার সাথে কি কি ঘটেছিল তা নিয়েই আমাদের আজকের এই মুভিটির নাম উই বুরি দ্য ডেড। এটি একটি সার্ভাইভাল হরর থ্রিলার মুভি। তো চলুন মুভিটি শুরু করা যাক। মুভির শুরু হয় টাসমানিয়া নামের একটা দ্বীপে। এই দ্বীপের একটা নির্দিষ্ট এলাকায় মিলিটারি গোপনে বিশাল একটা পরীক্ষা চালাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেই পরীক্ষা পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে যায়। সেখানে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ ঘটে। তখন পুরো দ্বীপে প্রায় 5 লাখ মানুষ বাস করছিল। বিস্ফোরণ আর শক ওয়েভের কারণে কয়েক সেকেন্ডের মধ্যেই বিপুল সংখ্যক মানুষ মারা যায়। কিন্তু আসল ব্যাপার হলো এই মানুষগুলোর বেশিরভাগই সরাসরি বিস্ফোরণে মারা যায়নি। বিস্ফোরণের পর সেখানে যে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছড়িয়ে পড়েছিল সেটাই মানুষের মস্তিষ্কে মারাত্মকভাবে আঘাত করে। তাদের নার্ভের সেলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই এত মানুষ মারা যায়। তবে এর পিছনে আরো কিছু রহস্য আছে। এত বড় একটা দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই সেখানে অসংখ্য মৃতদেহ পড়ে থাকবে, আর সেই মৃতদেহ সহ পুরো পরিস্থিতি সামাল দেওয়ার কাজটা মিলিটারিদের একার পক্ষে করা সম্ভব নয়। তাই সরকার সাধারণ মানুষকে আসলে কি ঘটেছে সেটা পরিষ্কার করে কিছুই জানায় না। সাধারণ মানুষকে বলা হয় সেখানে একটা বড় দুর্ঘটনা ঘটেছে এবং অনেক মানুষ মারা গিয়েছে। এখনো নাকি দ্বীপের বিভিন্ন জায়গায় কিছু মানুষ আটকা পড়ে আছে, তাদেরকে উদ্ধার করার জন্য স্বেচ্ছাসেবক দরকার। এই কথা শুনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ স্বেচ্ছাসেবক হিসেবে সেই দ্বীপে আসতে শুরু করে। আর যেহেতু এটা একটা দ্বীপ, তাই সকলকে ফ্লাইটে করে সেখানে যেতে হচ্ছে। এটা এমনই একটা ফ্লাইট, আর সেই ফ্লাইটের ভেতরে আছে আমাদের মুভির মেইন লিড ইভা। এবার পাশের সিটে বসে আছে এই বৃদ্ধা মহিলা। তাকেও দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। তো ইভা কেন এখানে স্বেচ্ছাসেবক হয়ে এসেছে তা জানতে আমাদেরকে ইভার অতীতে যেতে হবে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ইভা তার স্বামীর সাথে অনেক হ্যাপি আছে এবং সে তার স্বামীকে অনেক বেশি ভালোবাসে, যা মুখে বলে প্রকাশ করা যাবে না। এরপর সিন বর্তমানে চলে আসে। আসলে ইভার স্বামী এই দ্বীপে ঘুরতে এসেছিল। তার পরের দিনই পুরো দ্বীপে এই দুর্ঘটনা ঘটে। সে এখনো জানে না তার স্বামী বেঁচে আছে নাকি মারা গেছে, আর সেই কারণে স্বেচ্ছাসেবক হিসেবে এখানে আসার সিদ্ধান্ত নিয়েছে ইভা। একদিকে সে মিলিটারিকে উদ্ধার কাজে সাহায্য করবে, আর অন্যদিকে নিজের স্বামীকেও খুঁজে বের করার চেষ্টা করবে। ঠিক তখনই পাশের বৃদ্ধা মহিলাটিও তার সঙ্গে কথা বলতে শুরু করে। মজার ব্যাপার হলো তিনিও কিন্তু একই কারণে এখানে এসেছেন। তার গলায় একটা লকেট ছিল। তিনি সেটা খুলে ভিতরের একটা ছবি দেখছিলেন। এটা তার ছেলের ছবি। অর্থাৎ এই বৃদ্ধাও নিজের ছেলেকে খুঁজতে এই বিপজ্জনক জায়গায় চলে এসেছে। আসলে যারা এখানে এসেছে তাদের প্রায় সবার একই গল্প। সবারই কোনো না কোনো প্রিয় মানুষ এই দ্বীপে আটকা পড়ে আছে। তাদের মনে একটাই ছোট্ট আশা, হয়তো এখানে এসে প্রিয় মানুষটাকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যাবে। বৃদ্ধা তখন ইভাকে সান্ত্বনা দিয়ে বলে, ভয় পাওয়ার কিছু নেই। তার ছেলেকে যেভাবে পাওয়া যাবে তেমনি ইভার স্বামীকেও খুঁজে বের করা যাবে। এই কথা শুনে ইভা কিছুটা সাহস পায়। কিছুক্ষণ পর সবাই মিলিটারি বেসে পৌঁছে যায়। সেখানে নামার পর থেকেই করার নিয়ম কানুন শুরু হয়ে যায়। এখন এখানে তাদের সবার ফোন জমা দিতে হবে, আইডি কার্ড জমা দিতে হবে, এমনকি তাদের পরিচয় যাচাই হবে। এরপর মিলিটারি যেই এলাকায় যাকে পাঠাবে সে শুধু সেই এলাকাতে যেতে পারবে। কিন্তু এখানে এসেই ইভা একটা সমস্যায় পড়ে যায়। সে যেই সৈনিকের কাছে কাজের এরিয়া সম্পর্কে জানতে যায় তাকে বলে, স্যার আমি দ্বীপের দক্ষিণ দিকে যেতে চাই। কিন্তু সৈনিক পরিষ্কারভাবে জানিয়ে দেয় দক্ষিণ দিকে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ সেই এলাকায় এখনো আগুন জ্বলতেছে। কিন্তু ইভাও নাসরবান্দা, সে বলে তাকে ওই জায়গাতে যেতেই হবে। সৈনিক তখন অবাক হয়ে জানতে চায় কেন সে এত জেদ করতেছে, ওই এরিয়াতে কি তার বিশেষ কোনো কাজ আছে। তখন ইভা তাকে জানায় তার স্বামী ওই এলাকাতেই আছে, তাই তাকে সেখানে যেতেই হবে। এখানে কারো ব্যক্তিগতভাবে ইচ্ছামতো যাওয়ার কোনো সুযোগ নেই। তার জন্য যে বাস আসবে এবং মিলিটারি যেই এলাকা নির্ধারণ করে দিবে শুধু সেখানে যেতে পারবে। তখন ইভা আরেকটা কথা বলে যে সে একজন ফিজিওথেরাপিস্ট,
তাই তাকে সঙ্গে নিয়ে গেলে উদ্ধার কাজে অবশ্যই উপকার আসবে। এবার সেই দায়িত্বে থাকা মহিলা কিছুটা রাজি হয়ে যায়, কিন্তু সরাসরি তাকে কাজে না পাঠিয়ে আগে একটা মিটিংয়ে যেতে বলে। এরপর এবার মতো আরও অনেক স্বেচ্ছাসেবককে একটা বড় হলরুমে নিয়ে যাওয়া হয়। সেখানে থাকা একটা সৈনিক তাদের সামনে দাঁড়িয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দেয়। আর ঠিক এখান থেকেই এবার সেই ভয়ঙ্কর যাত্রা শুরু হতে যাচ্ছে, কারণ সে এখনো জানেই না যে মানুষগুলোকে উদ্ধার করতে সে এই দ্বীপে এসেছে তাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আসলে স্বাভাবিক মানুষ নয়। আর এই দ্বীপে ঘটে যাওয়া ঘটনার আসল রহস্য এখনো তার সামনে পুরোপুরি প্রকাশ পায়নি। রেস্কিউ করার জন্য যখন ওরা ওই জায়গার দিকে যাচ্ছিল, তখন তারা রাস্তার আশেপাশে একের পর এক মৃত মানুষকে দেখতে পাচ্ছিল। তবে মাঝে মাঝে খুব রিয়ার কিছু ঘটনাও ঘটতেছে, মানে এমন কাউকেও পাওয়া যাচ্ছে যারা তখনও বেঁচে আছে। আর এমন কাউকে দেখতে পেলেই যেন সাথে সাথে তাদেরকে রিপোর্ট করা হয়, সেটাই বলা হচ্ছিল। কারণ প্রায় 95% মানুষের ব্রেন ডেথ হয়ে গিয়েছে। মাঝে মাঝে যাদেরকে জীবিত বলে মনে হচ্ছে, তাদের শুধু শরীরটাই হয়তো নড়াচড়া করছে। তাই এভাবে বেঁচে আসে এমন কিছু মানুষ দেখলেই রিপোর্ট করতে হবে। এরপর আরও কিছু মানুষকে সাথে নিয়ে একটা বাস অন্য একটা এলাকার দিকে রওনা দেয়। তখন ওই বাসে থাকা একজন সৈনিককে জিজ্ঞেস করে, আমরা যেই জায়গায় যাচ্ছি সেখানে কি আদৌ জীবিত কেউ থাকতে পারে? সৈনিকটা একদম পরিষ্কারভাবে বলে, এরকম কোনো আশা করো না, প্রায় 100% মানুষই মারা গিয়েছে। আসলে সত্যি কথা বলতে তোমাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে শুধু আইডি ভেরিফিকেশনের জন্য। মানে সেখানে যদি কারো মৃতদেহ পাওয়া যায় তাহলে সেটা শনাক্ত করবে আর মৃতদেহগুলো রিকভার করবে। তোমাদের কাজ মূলত এতটুকুই। এই কথা শোনার পর এবার চোখে পানি চলে আসে, তার বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে। কারণ তাদের কথা যদি সত্যি হয় তাহলে সম্ভবত এবার স্বামীও সেখানে মরে পড়ে আছে। যাই হোক, কিছুক্ষণ পর ওরা সেই দ্বীপের একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। বাস থামানো হয় এবং সবাইকে নিচে নামিয়ে দেওয়া হয়। এরপর সৈন্যরা বলে, দুজন করে একটা টিম হয়ে সবাই আলাদা আলাদা জায়গায় চলে যাও। প্রতিটা বাড়ির ভেতরে গিয়ে মৃতদেহগুলো বের করে এনে এখানে লাইনে সাজিয়ে রাখতে হবে। এভাবেই এভা তার সাথে থাকা আরেকজন মহিলাকে নিয়ে কাছের একটা বাড়ির দিকে চলে যায়। তারা বাড়ির কাছে যেতেই বাইরে অনেকগুলো জুতা পরে থাকতে দেখে, মানে বাড়ির ভেতরে একসাথে অনেক মানুষ ছিল। এরপর ওরা ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকে দেখে পরিবারের বিভিন্ন ছবি টাঙ্গানো আছে। শুধু তাই নয়, বাড়ির পিছনের ব্যাকইয়ার্ডের দিকে গিয়ে ইভা যে দৃশ্যটা দেখে সেটা দেখে যেন ইভা আটকে ওঠে। মানুষগুলো যে সময় যে কাজ করছিল ঠিক সেই অবস্থাতেই তারা মারা গিয়েছে। এই দৃশ্যটা দেখে কষ্টে এবার বুকের ভেতরটা কেঁপে ওঠে। তো এরপর ওরা দুজন যখন একটা একটা করে মৃতদেহ বাইরে বের করার চেষ্টা করছে, তখন এবার সাথে থাকা ওই মহিলা আর পেরে উঠতে পারতেছে না। তার অনেক বমি পাচ্ছে আর ভয়ও লাগতেছে। সে বলে, আমাকে দিয়ে আর হবে না, আমি ফিরে যাব। তখন কোনো পার্টনার ছাড়াই ইভাকে একা সেখানে থাকতে হয়। ঠিক সেই সময় পাশের একটা বাড়ি থেকে একজন লোক বেরিয়ে আসে। সে একটা মৃতদেহ দেখা মাত্রই সেখানে বমি করতে শুরু করে দেয়, কিন্তু তার সাথে থাকা আরেকজন লোক একদম নর্মালভাবে সেখান থেকে বেরিয়ে আসে। এই লোকটার নাম ক্লে। ইভাকে একা বসে থাকতে দেখে ক্লে বলে, তাহলে আমরা দুজন একসাথে কাজ করি, তুমি কি বলো? এরপর ইভা আর ক্লে মিলে একের পর এক বাড়ির ভেতরে ঢুকে মৃতদেহগুলো রিকভার করতে থাকে। ইভা মুখে মাস্ক পরে আসে দেখে ক্লে তাকে জিজ্ঞেস করে, তুমি মাস্ক কেন পরেছ? তখন ইভা বলে, পরেছিলাম লাশের দুর্গন্ধের কারণে, এখন মনে হচ্ছে এটা পরে থেকে তেমন কোনো লাভ নেই। তারপর দুজন আবার প্রতিটা বাড়িতে ঢুকে সেখানকার মৃতদেহগুলো বাইরে নিয়ে আসতে থাকে। একটা বাড়িতে গিয়ে তারা দেখতে পায় এক বৃদ্ধ আর এক বৃদ্ধা গোসল করার সময় মারা গেছেন। এরপর অন্য একটা বাড়িতে গিয়ে দেখা যায় একজন মহিলা খাবার খাচ্ছে, এমন অবস্থাতেই সে মারা গিয়েছে। আবার আরেকটা বাড়িতে গিয়ে এমন একজন মোটা মহিলাকে পাওয়া যায় যে ঘরের কোনো একটা কাজ করতে করতে মারা গিয়েছে। এই মহিলার মৃতদেহটা বাইরে বের করা নিয়ে দুজনেরই সমস্যা হয়ে যায়। ক্লে যতটা সম্ভব জোর দিয়ে টানছে, কিন্তু এবার পক্ষে ওই ওজন টানা সম্ভব হচ্ছে না। একসময় সে পেছনের দিকে পড়ে যেতে থাকে। তবুও শেষ পর্যন্ত অনেক কষ্টে ক্লে একাই ওই মহিলার মৃতদেহটা বাইরে নিয়ে আসে। কিন্তু ওই বাড়িতে একটা জিনিস ছিল যেটা দেখে ইভা আবার ভেতর থেকে ভেঙে পড়ে। সেখানে ওই মহিলার বিয়ের একটা ছবি ছিল। ছবিটা দেখার সাথে সাথে ইভার তার নিজের স্বামীর কথা মনে পড়ে যায়। বিয়ের সেই স্মৃতি মাথায় ভেসে ওঠায় সে আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না, তাই সে দ্রুত বাইরে চলে আসে। এমন সময় ফ্লাইটে ইভার সাথে থাকা সেই বৃদ্ধা মহিলাকে দেখা যায়। তিনি একটা ট্রাকের পাশে দাঁড়িয়ে কান্না করতেছেন। আসলে নিজের ছেলেকে খুঁজতে এসে তিনি তার ছেলের মৃতদেহ খুঁজে পেয়েছেন। নিজের ছেলের লাশ চোখের সামনে দেখার পর মায়ের কলিজাটা যেন ফেটে যাচ্ছে। বৃদ্ধা মা হাউমাউ করে কান্না করেই যাচ্ছে। এর মাঝে সৈনিকরা এসে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এসবের মাঝেও ইভা আর ক্লে নিজেদের কাজ চালিয়ে যেতে থাকে। একসময় ক্লে ইভাকে জিজ্ঞেস করে,
শুনেছিলাম তুমি নাকি ডাক্তার। ইভা বলে, ডাক্তার বললে পুরোপুরি ঠিক হবে না, আসলে আমি একজন ফিজিওথেরাপিস্ট। ক্লে তখন বলে, মানে মানুষকে মাসাজ টাসাজ করে ঠিকঠাক করার মতো কাজ? ইভা বলে, হ্যাঁ ওই রকমই কিছু একটা বলতে পারো। এরপর ক্লে বলে, ওই শেষের মোটা মহিলার শরীরটা একা বাইরে আনতে গিয়ে আমার কাঁধটা মনে হয় একটু সরে গেছে, এটা কি তুমি ঠিক করে দিতে পারবে? ইভা বলে, দেখি কি করা যায়। এই বলে ইভা ক্লের কাঁধে একটু মাসাজ করে দেয়। তো এরপর দুজন আবার একের পর এক বাড়ির দিকে যেতে থাকে। ঠিক সেই সময় ইভার চোখে পড়ে একটা ছোট্ট শিশুর দোলনা। দোলনাটা দেখা মাত্রই তার ভেতরে আবার একটা অন্যরকম কষ্ট জেগে ওঠে, কারণ ইভা আর তার স্বামী অনেকদিন ধরে একটা সন্তানের জন্য চেষ্টা করেছিল, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। একটা সন্তান হওয়ার ইচ্ছাটা তাদের দুজনের মনের ভেতর সবসময় ছিল, আর এখন তো সে তার স্বামীকেও হারিয়ে ফেলেছে। এই অবস্থায় ছোট্ট দোলনাটা দেখে তার কষ্টটা আরো বেড়ে যায়। এরপরে ইভা আর ক্লে আবার একটা বাড়িতে ঢুকে পড়ে। হঠাৎ তারা মাটিতে রক্তের পায়ের ছাপ দেখতে পায়। দুজনেই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এরপর তারা যে দৃশ্যটা দেখতে পায় সেটা এর থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, আর তার মাথার পুরো অংশটাই রক্তে ভিজে আছে। শুধু মাথা না, পুরো শরীরটাই রক্তে মাখামাখি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো লোকটা নড়াচড়া করছে, মানে লোকটা এখনো বেঁচে আছে। এটা দেখে ক্লে দৌড়ে বাইরে চলে আসে এবং মিলিটারি সদস্যদের সিগন্যাল দেয়, কারণ তাদের এটা নির্দেশ ছিল যে এমন কাউকে জীবিত অবস্থায় পাওয়া গেলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে। কিন্তু এরপর সেখানে যে সৈনিকটা আসে সে লোকটাকে বাঁচানোর জন্য ভেতরে ঢোকে না, বরং ভেতরে গিয়ে ওই লোকটাকে সেখানে কেটে মেরে ফেলে। ইভা আর ক্লে দুজনেই হতবাক, তারা কিছুতেই বুঝতে পারছে না এখানে আসলে কি ঘটছে। তবে ইভার মাথায় তখন একটা চিন্তা ঘুরপাক খায়, যেভাবে হোক তাকে এই দ্বীপের দক্ষিণ সাইডে যেতে হবে। কিন্তু দক্ষিণ সাইডের দিকে তাকাতেই দেখা যায় সেখান থেকে প্রচন্ড ধোঁয়া উঠছে, তার মানে ওই জায়গায় এখনো আগুন জ্বলছে। এভাবে সেদিনের পুরো ডিউটি শেষ হয়ে যায় এবং এবার ক্লে ক্যাম্পে ফিরে আসে। কিন্তু এবার মাথায় শুধু একটাই টেনশন, যেভাবে হোক তাকে দ্বীপের দক্ষিণ সাইডে যেতেই হবে। এদিকে ক্যাম্পে থাকা বাকি সবাই ড্রিঙ্কস নিয়ে নিজেদের মতো করে পার্টি করতেছে, আর এই সুযোগে ইভা চুপচাপ সবার চোখ এড়িয়ে বাইরে বের হয়ে যায়। সেখানকার গার্ডের দায়িত্বে থাকা একজন লেডি সোলজার এসে ইভাকে বলে, তুমি কোথায় যাচ্ছ? ইভা বলে, না ম্যাম, তেমন কিছু না, একটু বাইরে বের হচ্ছিলাম। সোলজার বলে, না না না, তোমাকে বাইরে যাওয়ার কোনো দরকার নেই, ভেতরে যাও। এই কথা শুনে ইভা আবার ভেতরে চলে আসে, আর তখনই ক্লে ইভাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি বারবার দক্ষিণ সাইডে যাওয়ার কথা বলছো কেন? ইভা তখন পুরো বিষয়টা খুলে বলে যে তার হাজবেন্ড দক্ষিণ সাইডে আছে, আর সে যে কোনোভাবে সেখানে গিয়ে তার হাজবেন্ডকে উদ্ধার করবে। এটা শুনে ক্লে একটু অবাক হয়ে বলে, সেটা কি আদৌ সম্ভব? কারণ আর্মিরা তো বলেই দিয়েছে ওই এলাকায় এখনো আর কেউ জীবিত নেই। তখন ইভা ক্লেকে মনে করিয়ে দেয়, আজকে আমরা যখন একটা ডেড বডি রিকভার করতে গিয়েছিলাম তখন কিন্তু একজন জীবিত মানুষকে দেখেছিলাম। সো আমার হাজবেন্ডও হয়তো এইভাবে বেঁচে থাকতে পারে, অন্তত একটা সম্ভাবনা তো আছেই। আর সেই একটা সুযোগ আমি কোনোভাবে হাতছাড়া করতে চাই না। আমাকে দ্বীপের দক্ষিণ সাইডে যেতেই হবে, আমার হাজবেন্ডকে বাঁচাতেই হবে। ইভা এসব বললেও ক্লে বিষয়টাকে খুব একটা সিরিয়াসলি নেয় না, সে শুধু বলে, আচ্ছা দেখা যাবে। তো এর পরের সিনে আমরা দেখতে পাই একটা বাড়িতে বডি রিকভার করার জন্য ক্লে আর ইভা একসাথে এসেছে, কিন্তু হঠাৎ করে তাদের দিকে একটা জীবিত মানুষের মতো দেখতে লোক দৌড়ে আসতে থাকে। বিশেষ করে ইভা তাকে দেখে ভয় পেয়ে চমকে ওঠে, কিন্তু একটু পরেই বোঝা যায় আসলে সেটা ইভার একটা দুঃস্বপ্ন ছিল। তো যাই হোক, পরের দিন আবার দুজনের ডিউটিতে চলে যায়। এবার তারা একটা পুরনো গ্যারেজে এসেছে, সেখানে কোনো ডেড বডি আছে কিনা সেটাই এবার দেখার পালা। কিন্তু গ্যারেজের ভেতরে ঢুকেই ক্লে এমন একটা জিনিস দেখতে পায় যার কারণে সে বহু বছর ধরে অপেক্ষা করছিল, কারণ তার অনেক দিনের একটা স্বপ্ন ছিল একটা সুপার বাইক কেনার, আর ভীষণ এক্সপেন্সিভ সেই বাইকটা এখনো এই গ্যারেজের মধ্যে পড়ে আছে। এখন এই বাইকের কোনো মালিক নেই, কারণ এখানকার সবাই মারা গিয়েছে। তাই ক্লে আর এক মুহূর্ত দেরি না করে বাইকের কাছে গিয়ে সেটাতে হাত দিয়ে ছুঁয়ে আদর করতে শুরু করে। ঠিক তখনই এভা আর একটা জিনিস দেখতে পায়, সে সাথে সাথে ক্লেকে ডাক দেয়। ক্লে এসে দেখে এই জায়গায় দুর্ঘটনা হওয়ার আগে কয়েকজন ছেলে এখানে পার্টি করছিল, আর এখন সেই ছেলেগুলোর ডেড বডি একটা টেবিলের ওপর পড়ে আছে। এটা দেখার পর এভা আবার ক্লেকে বলে, তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবে? আমার সাথে কি দ্বীপের দক্ষিণ সাইডে যেতে পারবে? প্রথমে ক্লে একটু ভাব নিয়ে বলে, আরে না, কোনোভাবেই ওখানে যাওয়া সম্ভব না, ওখানে অনেক আর্মিরা আছে
আবার রুলস ভঙ্গ করলে সমস্যা, তার ওপর জায়গাটা ভীষণ রিস্কি। কিন্তু এসব বলার সময়ও ক্লের চোখ গিয়ে পড়ছে সেই সুপার বাইকের দিকে, আর তখনই বোঝা যায় তার মাথায় কিছু তো একটা চলছে। শেষ পর্যন্ত সে বলে, আচ্ছা ঠিক আছে, আমরা যেতে পারি, তবে প্রথমে তুমি গিয়ে পেট্রোল কোথায় পাওয়া যাবে সেটা খুঁজে বের করো। পেট্রোল খুঁজতে এভা যখন সেখান থেকে একটু দূরে চলে যায়, তখন সে হঠাৎ আর একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। একজন জীবিত মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু মেয়েটার চেহারা আর আচরণ দেখে একদমই স্বাভাবিক মনে হচ্ছে না। সে নিজের দাঁতে দাঁত দিয়ে এমন এমন করতেছে। তো এভা ধীরে ধীরে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? এভা কথা বলতেই সেই মহিলা তার দিকে তাকায়, কিন্তু তার তাকানোর ধরন একদমই স্বাভাবিক ছিল না। সে ভয়ঙ্করভাবে এভার দিকে তাকিয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করে। মানে আর্মিরা যেটা বলেছিল সেটাই যেন সত্যি হলো। এদের ব্রেন হয়তো পুরোপুরি ডেড হয়ে গেছে, কিন্তু শরীর এখনো নড়াচড়া করতে পারছে। তবে এটা ভাইরাস ইনফেকশনের কারণে হওয়া কোনো সাধারণ জম্বি না, বরং মৃত্যুর পরেও কোনো একভাবে শরীর নড়াচড়া করতে পারছে। এটা দেখে ক্লে সঙ্গে সঙ্গে এবার কাছে এসে বলে, এসবের দিকে তাকিয়ে থেকো না, আমাদের যেভাবে হোক এখান থেকে বের হতে হবে। এরপর দুজনে মিলিটারিদের চোখ এড়িয়ে সেই সুপার বাইকটা নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। আর তারা একটু দূরে গিয়ে গ্যাপ পেতে ক্লে আর কোনো চিন্তা না করে বাইকটা নিয়ে ছুটতে শুরু করে। কিন্তু সামনে যেতে যেতে তারা দেখতে পাচ্ছে রাস্তা জুড়ে একের পর এক গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে পড়ে আছে। শুধু মানুষ না, রাস্তার পাশের জঙ্গল আর আশেপাশের জায়গাগুলোতেও অনেক মৃত প্রাণী পড়ে আছে। মানে এই ভয়ঙ্কর ঘটনায় শুধু মানুষই না, প্রাণীরাও মারা গিয়েছে। তারা এভাবে বাইক নিয়ে আরো কিছু দূর যাওয়ার পর হঠাৎ এভা বলে ওঠে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি ওই গাড়িটার পিছনে গিয়ে লুকাও। ক্লে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন এভা ক্লেকে দেখায়, ওই যে ওই দিক থেকে একটা আর্মিদের গাড়ি আসতেছে। তো দুজনে দ্রুত একটা গাড়ির পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই তাদের দিকে আরেকজন মানুষ ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করে। লোকটাকে দেখে সরাসরি জম্বির মতোও লাগছে না, আবার পুরোপুরি স্বাভাবিকও মনে হচ্ছে না। তো যাই হোক, লোকটা যখন তাদের দিকে এগিয়ে আসতেছে, তখন হঠাৎ রাস্তা দিয়ে যাওয়া সেই আর্মিরা লোকটাকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা সেখান থেকে চলে যায়। ভাগ্য ভালো ছিল এভা আর ক্লে তাদের চোখে পড়েনি, কিন্তু এই ঘটনায় এভার মাথায় নতুন একটা ভয় ঢুকিয়ে দেয়। এভাবেই কি তার হাজবেন্ডও বদলে গেছে? হয়তো সেও ওই লোকটার মতো অস্বাভাবিক হয়ে গেছে, হয়তো ওই আর্মিরা তাকেও গুলি করে মেরে ফেলেছে। এসব ভাবনা এভার মাথায় ঘুরতে থাকে। তো অনেকক্ষণ ট্রাভেল করার পর শেষ পর্যন্ত তারা দ্বীপের দক্ষিণ সাইডে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় পুরো অঞ্চলটা ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে, চারপাশটা যেন লালচে হয়ে আছে। আর এখান থেকে সামনে যেতে হলে মাস্ক ছাড়া কোনো উপায় নেই। তাই ক্লে একটা অ্যাম্বুলেন্সের ভেতরে ঢুকে দুজনের জন্য মাস্ক জোগাড় করে নেয়। এরপর আবার বাইরে বেরিয়ে আসে, কিন্তু সেখানে এমন এক দৃশ্য দেখা যায় যেখানে একজন মানুষের শরীরের প্রায় অর্ধেক অংশই কেটে ও পুড়ে নষ্ট হয়ে গেছে। তারপরেও সে তাদেরকে দেখতে পেয়ে তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতেছে। ক্লে আর এভা অবশ্যই এসব নিয়ে আর দাঁড়িয়ে থাকে না, তারা আবার বাইক নিয়ে শহরের আরো ভেতরে ঢুকতে শুরু করে। এবার তারা যত সামনে যাচ্ছে আগুন আর ধোঁয়া ততই বেড়ে যাচ্ছে। এরপরে একটা জায়গায় গিয়ে তারা এমন একটা দৃশ্য দেখে যা দেখে দুজনেই থমকে যায়, কারণ এই জায়গাতেই সেই ভয়ঙ্কর পরীক্ষা চালানো হয়েছিল আর এখনো সেখানে আগুন জ্বলছে। পরিস্থিতি দেখে তারা আর সেখানে দেরি করে না। এভা আগে থেকে জানে তার হাজবেন্ড কোন এলাকায় এসেছিল, তাই দুজনেই সেই এলাকার দিকে রওনা দেয়। কিন্তু ট্রাভেল করতে করতে একটা সময় গিয়ে তারা ক্লান্ত হয়ে পড়ে, তাই তারা বিশ্রাম নেওয়ার জন্য একটা বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে। এদিকে এভা একটা জিনিস খেয়াল করে, একজন ভয়ঙ্কর চেহারার মানুষ তাদের দিকে এগিয়ে আসতেছে। লোকটার পা পুরোপুরি ভাবে ভেঙে গেছে, কিন্তু এত কিছু হওয়ার পরও সে সেই ভাঙ্গা পা নিয়েই ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতেছে। দৃশ্যটা দেখে সত্যিই ভয় পাওয়ার মতো অবস্থা। এতক্ষণে তারা যা যা দেখেছে তারপর এই লোকটাকেও দেখে বোঝা যাচ্ছে এই জায়গায় আসলে কেন এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তার উত্তর এখনো পুরোপুরি সামনে আসেনি। এই লোকটা যে সাধারণ কোনো মানুষ না সেটা তখনই এরা বুঝতে পারেনি, বরং এই মুহূর্তে কি করা উচিত সেটাই দুজনের মাথায় আসতেছে না। দুজনে একেবারে থ মেরে দাঁড়িয়ে আছে। এমন সময় পেছন দিক থেকে কে যেন লোকটিকে ধ্যাম করে গুলি করে দেয়। ও তাহলে এটা আসলে একজন আর্মি অফিসার। এই সৈনিকের নাম রেলি। রেলি ওদের কাছে এসে জিজ্ঞেস করে, আপনারা কে আর এখানে কিভাবে এলেন? তখন এরা নিজেদের ব্যাপারে সবকিছু খুলে বলে যে আমরা রেস্কিউ টিমের লোক, আমার হাজবেন্ড এখানে কোথাও আটকে আছে, তাই তাকে উদ্ধার করার জন্যই আমি এখানে এসেছি, আর আমাকে সাহায্য করার জন্য ক্লে নামের এই লোকটাও আমার সাথে এসেছে। কিন্তু রেলি ওদের কথাগুলো পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, তাই সে বলে, ওকে ওকে ঠিক আছে, তবে তোমাদের দুজনের স্টেটমেন্ট আমাকে আলাদাভাবে নিতে হবে। এই বলে রেলি ইভাকে এক রুমে আর ক্লেকে আর এক রুমে নিয়ে গিয়ে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার
পরেও কেউ বাইরে আসতেছে না। তখন এভার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খায়, তাই সে দ্রুত দরজা খুলতে যায়। এমন সময় রেইলি এসে রুমের দরজা খোলে। রেইলি কেন জানি কাঁপা কাঁপা গলায় বলে আসলে জিজ্ঞাসাবাদের মাঝখানে সে বাথরুমে যাওয়ার কথা বলে বাইরে বের হয়েছিল, আর সেই সুযোগে কোথায় যেন দৌড়ে পালিয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে তাকে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এটা শুনে এভা তো একেবারে হতবাক, কারণ এখন তার সাথে ক্লেও নেই। কারণ সে ক্লেকে ছাড়া এই জায়গায় একা কিভাবে তার হাজবেন্ডকে খুঁজে বের করবে সেটাই সে বুঝতে পারছে না। তখন রেইলি এভাকে বলে আপনি যেহেতু আপনার হাজবেন্ডকে খুঁজতে এসেছেন, আপনি নির্ভয়ে আমার সাথে যেতে পারেন। আপনি যেখানে যাবেন আমি আপনাকে সেখানে পৌঁছে দেব, এটা আমার দায়িত্ব। তবে হ্যাঁ, ক্লের মতো যদি আপনিও মাঝপথে কোথাও পালিয়ে যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে আপনার নিরাপত্তার কোনো দায়িত্ব আমি নিতে পারবো না। এটা খুবই বিপজ্জনক জায়গা। এই কথা বলে রেইলি গাড়ির কাছে চলে আসে, আর গাড়িতে ওঠার সময় এবার চোখে পড়ে রেইলির হাতে একটা বিয়ের আংটি। তার মানে রেইলি বিবাহিত। তারপরও একটু ভয় ভয় লাগলেও ইভা কোনো উপায় না দেখে গাড়িতে উঠে পড়ে। শুরুতে ইভা যে রাস্তা দেখিয়ে দেয়, রেইলি সেই পথেই গাড়ি চালাতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ সে অন্যদিকে গাড়ি ঘুরিয়ে নেয়। ইভা তখন জিজ্ঞেস করে আমরা তো ওই দিকে যাচ্ছিলাম, তাহলে এদিকে কেন যাচ্ছেন? রেইলি বলে এই রাতে ওদিকে গিয়ে এখন আর কোনো লাভ হবে না। তার ওপর আমার প্রচন্ড ক্ষুধাও লেগেছে, তোমাকে দেখেও মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত। আমার বাড়ি এই দিকেই, আমরা আগে বাড়িতে যাই, সেখানে খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে কাল সকালে তোমার হাজবেন্ডকে খুঁজে বের করব। এবার মনে তখনও ভয়টা পুরোপুরি কাটেনি, তবুও সে অর্ধেক সম্মতির মতো করে রেইলির সাথে তার বাড়ির দিকে যেতে থাকে। অবশেষে তারা রেইলির বাড়িতে পৌঁছে যায়। রেইলি বলে নামুন, কিন্তু এবার মনে তখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এতটা সাহস করে সে নামবে কিভাবে? লোকটাকে সে ভালোভাবে চেনেই না, এমনকি সে সত্যি একজন সৈনিক কিনা সেটারও তো কোনো নিশ্চয়তা নেই। তারপরও শেষ পর্যন্ত এবার সব ভয় একপাশে রেখে রেইলির সাথে তার বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আর ভেতরে গিয়ে ইভা দেখতে পায় সেখানে রেইলির আর তার স্ত্রীর অনেক ছবি রাখা আছে। এর মধ্যেই রেইলি ইভার জন্য খাবার নিয়ে আসে। খেতে খেতে রেইলি নিজের জীবনের কথা ইভাকে বলতে শুরু করে। রেইলি বলে সে যদি আজও বেঁচে থাকতো, তাহলে আজকে তার সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হতো, আমি একজন বাবা হতাম। কিন্তু এক সপ্তাহ আগে এখানে যে দুর্ঘটনা ঘটেছে, তাতে আমার স্ত্রী সহ আমার পরিবারের সবাই মারা গিয়েছে। এখন আমি পুরো একা এই মৃত মানুষগুলোর মাঝে একা একা জীবন কাটাচ্ছি। রেইলির এই অবস্থার কথা শুনে এবার খুব খারাপ লাগে। খাওয়া শেষ হওয়ার পর রেইলি এভাকে বলে আমি তোমাকে সাহায্য করব, তোমার হাজবেন্ডকে খুঁজে বের করার জন্য তোমার সাথে যাব। তবে আমার জন্য তুমি একটা ছোট্ট উপকার করবে। শুধু একবার আমার স্ত্রীর স্মৃতির জন্য তুমি কি তার ব্যবহার করা পোশাক, নেকলেস, পারফিউম ও আংটিটা পরে আমার সাথে অল্প কিছু সময় ডান্স করবে? রেইলির কথাটা শুনে ইভা সঙ্গে সঙ্গে না বলতে পারে না, কারণ এতক্ষণ ধরে লোকটা তার অনেক উপকার করেছে। তাই সে ভাবে তার এই সামান্য উপকারটা হয়তো করে দেওয়া যায়। এরপর এভা রেইলির স্ত্রীর রুমে যায়। রেইলি যেভাবে বলেছিল সেভাবে তার স্ত্রীর পোশাক পরে, পারফিউম ব্যবহার করে আর গলায় মালাটাও পরে নেয়। তবে সে একটা জিনিস পরে না, সেটা হলো রেইলির স্ত্রীর বিয়ের আংটি। তো নিচে আসার আগে সে সাবধানতার জন্য একটা ছোট চাকুও সাথে নেয়, যদি কোনোভাবে পরিস্থিতি খারাপ হয়ে যায় তাহলে যেন সে নিজের আত্মরক্ষা করতে পারে। এরপর নিচে এসে ইভা রেইলির সাথে ডান্স করতে শুরু করে, আর রেইলি ইভাকে নিজের স্ত্রী ভেবেই তার সাথে ডান্স করছে। সম্ভবত রেইলি নিজের স্ত্রীকে হারানোর কষ্টটা কিছুক্ষণের জন্য ভুলে থাকার চেষ্টা করতেছে। কিন্তু ডান্স করতে করতেই হঠাৎ এবার মাইন্ডটা অন্যরকম হয়ে যায়। একটা সময় তার মনে হতে থাকে সে যেন রেইলির সাথে নয়, নিজের হাজবেন্ডের সাথেই ডান্স করতেছে। আর এমন সময় রেইলি খেয়াল করে ইভা তার স্ত্রীর আংটিটা পরেনি। রেইলি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে তুমি আংটিটা পরোনি কেন? ইভা বলে ওই একটা জিনিস আমি পরতে পারবো না। রেইলি তখন রেগে যায়। সে বলে আমি তোমাকে বলিনি, অল্প কিছুক্ষণের জন্যই তো পড়তে বলেছি, তুমি ওটা পরে নিলে আমার ইচ্ছাটা পূরণ হতো। কিন্তু ইভা এবার পরিষ্কারভাবে বলে দেয় এটা কখনোই সম্ভব না, কারণ আমার নিজের বিয়ে হয়েছে। তোমার স্ত্রীর বিয়ের আংটিটা আমি পরে নিলে সেটার আলাদা একটা অর্থ দাঁড়ায়, আমি সেটা করতে পারবো না। এই কথা বলার পর থেকেই রেইলির আচরণ একেবারে বদলে যেতে শুরু করে। সে যেন হঠাৎ পাগলের মতো আচরণ করতে থাকে। সে ধীরে ধীরে ইভার দিকে এগিয়ে আসে। ইভা তখন বুঝতে পারে পরিস্থিতি মোটেও ভালো না, তাই হাতের কাছে যা পায় সেটা দিয়েই রেইলিকে আঘাত করে বসে। কিন্তু এর পরই রেইলির আসল রূপ প্রকাশ পায়। সে ইভার দিকে তেড়ে আসে। ইভা কোনোভাবে দৌড়ে ওপরে উঠে একটা রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আর ওই রুমের ভেতরে ঢুকেই সে এমন একটা জিনিস দেখতে পায় যেটা দেখে সে একেবারে শক খেয়ে যায়। রেইলি বলেছিল তার গর্ভবতী স্ত্রী মারা গিয়েছে, কিন্তু আসলে সে মারা যায়নি, সে এখনো জীবিত, তবে স্বাভাবিক অবস্থায় নয়। সে একটা জম্বির মতো বিছানায় পড়ে আছে। আর হ্যাঁ, রেইলি যেমনটা বলেছিল যে তার স্ত্রী প্রেগনেন্ট ছিল,
ঠিক এভাবেও তা দেখতে পায় রেইলির স্ত্রী এখনো প্রেগনেন্ট। এর মাঝে রেইলি দরজার বাইরে এসে প্রচন্ড জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করে আর বলতে থাকে, আর একটু সময় পরে আমার বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। বাচ্চাটা পৃথিবীতে আসার পর তুমি কি আমার সাথে আমার স্ত্রীর মতো করে থাকতে পারবে না? আমাদের একটা বাচ্চাও হবে, আমরা একটা ফ্যামিলি হয়ে একসাথে থাকব। এই কথাগুলো শুনে এভা বুঝে যায় রেইলির মাথার ভেতরে আসলে কি চলতেছে। সে তার স্ত্রীকে হারিয়েছে, নিজের পুরো পরিবারকে হারিয়েছে, আর সেই শোক থেকেই লোকটা ধীরে ধীরে একটা সাইকোতে পরিণত হয়েছে। এখন তার সাথে এক মুহূর্তও থাকা নিরাপদ হবে না। তাই এভা আর কোনো ঝুঁকি না নিয়ে উপরের জানালা দিয়ে নিচে লাফ দিয়ে পালিয়ে যায়। তো এভা বাইরে বের হয়ে পালানোর জন্য গায়ের সব জোর দিয়ে দৌড়াতে শুরু করে। এভা দৌড়ে দ্রুত সেখানে থাকা একটা গ্যারেজের ভেতরে ঢুকে পড়ে। এদিকে রেইলিও হাতে একটা টর্চ নিয়ে এভার পেছন পেছন সেই গ্যারেজের ভেতর চলে আসে। তবে গ্যারেজের ভেতরে যখন টর্চের আলো অল্প অল্প করে চারপাশে পড়তে শুরু করে, তখন এভা হঠাৎ এমন একটা জিনিস দেখে আটকে ওঠে যেটা সে একদমই আশা করেনি। মানে সেখানে অনেকগুলো জম্বিকে একসাথে বেঁধে রাখা হয়েছে। শুধু তাই নয়, সেখানে একটা সবুজ বোর্ডও রাখা আছে, আর সেই বোর্ডে বেশ গুরুত্বপূর্ণ কিছু লেখা রয়েছে। সেটা দেখে এভা মোটামুটি বুঝে যায় যে এই জম্বিগুলোকে সেখানে শুধু আটকে রাখা হয়নি, আসলে রেইলি এদের নিয়ে কোনো একটা এক্সপেরিমেন্ট করছে। মানে ব্যাপারটা এভা যতটা সহজ ভেবেছিল, আসলে বিষয়টা ততটা সহজ নয়। এই লোকটা আসলে এখানে অনেক কিছু লুকিয়ে রেখেছে, কিন্তু এই মুহূর্তে এসব নিয়ে ভাবার মতো সময় এবার হাতে নেই। যেভাবেই হোক এখন এই লোকটার হাত থেকে তাকে এখান থেকে পালাতে হবে, কারণ এখান থেকে বের হতে পারলেই হয়তো সে নিজের হাজবেন্ডকে বাঁচাতে পারবে। তাই শেষ পর্যন্ত এভা একটা সিদ্ধান্ত নেয়। সে তার হাতের আংটিটা খুলে রেখে এবার সোজাই রেইলির সামনে চলে আসে। তারপর রেইলিকে বলে, তোমার স্ত্রীর আংটি আমি পরবো, আর তোমার ইচ্ছা মতো আমি তোমার সাথে ডান্সও করব। এটা শুনে রেইলি যেন সেই খুশি হয়ে যায়। সে বলে, আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি ব্যাপারটা বুঝে যাবে, এতে আমি সত্যি খুশি হয়েছি। এ বলে সে এভাকে এভাবে বুকে জড়িয়ে নেয়। এখন রেইলি পুরোপুরিভাবে শান্ত হয়েছে, আর এভা ঠিক এই সময়টারই অপেক্ষায় ছিল। তো এরপরে এভা নিজের হাতে লুকিয়ে রাখা ছোট্ট চাকুটা বের করে রেইলির গলায় ধ্যাম করে একটা কোপ মেরে দেয়। শালা রেইলির খেল খতম। বিজ্ঞানের ভাষায় একটা চরম সত্য কথা হলো, যে কোনো জীবেরই সবচেয়ে বড় লক্ষ্য হলো সারভাইভ করা, বেঁচে থাকা। আর এই লোকটাকে না মারলে এভা নিজে সারভাইভ করতে পারবে না। তাই সেখানেই রেইলিকে শেষ করে দেয় এভা। এরপর সে বাড়ির ভেতরে যায়, সেখান থেকে রেইলির গাড়ির চাবি নিয়ে বের হয়ে আসে। তারপর সে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক তখনই আবার সামনে এসে দাঁড়ায় আরেকটা ভয়ঙ্কর দৃশ্য। রেইলির সেই স্ত্রী যে পুরোপুরি প্রেগনেন্ট ছিল এবং এখন সে জম্বিতে পরিণত হয়েছে, সে গাড়ির একদম সামনে এসে দাঁড়ায়। এবার যখন ওই মহিলাকে দেখে তখন তার আর তাকে কিছু করার ইচ্ছা হয় না, বরং মহিলাটার জন্য এবার একটু মায়া লাগে। তাই তাকে কিছু না করে ওর পাশ দিয়ে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায় এভা। এবার এভা সরাসরি তার হাজবেন্ড তাকে যে জায়গার অ্যাড্রেস দিয়েছিল সেই জায়গার দিকে রওনা দেয়। ততক্ষণে সকাল হয়ে যায়। পুরো রাতের ধকল আর ক্লান্তির কারণে এভা গাড়ির ভেতরে কিছুক্ষণ শুয়ে ঘুমিয়ে পড়েছিল। এরপর এভা ধীরে ধীরে গাড়ি থেকে নেমে চারপাশে তাকিয়ে দেখে অনেক মানুষ মরে পড়ে আছে। এদিকে এবার নিজের জামা কাপড়ও এতক্ষণে একদম ময়লা হয়ে গেছে, তাই আপাতত সেখানে থাকা কিছু কাপড় সে পরে নেয়। এরপর পাশে পড়ে থাকা একটা কুড়াল হাতে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে। এমন সময় পুরোপুরিভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা একটা জম্বির মতো লোক এভাকে দেখে ফেলে, আর লোকটা এভার দিকেই দৌড়ে আসতে শুরু করে। ওই লোকটাকে দেখে এভা এতটাই ভয় পেয়ে যায় যে তার হাতে থাকা কুড়ালটা মাটিতে ছিটকে পড়ে যায়। এরপর এভা আর কিছু না ভেবে পাশে থাকা একটা বাসের ভেতরে দৌড়ে গিয়ে ঢুকে পড়ে। কিন্তু সেই জম্বির মতো লোকটাও তাকে ছাড়ছে না, সেও এবার পেছন পেছন বাসের ভেতরে ঢুকে পড়ে। এভা লোকটির হাত থেকে বাঁচার জন্য হামাগুড়ি দিয়ে এভাবে সামনের দিকে যাচ্ছে। সামনে গিয়ে সে একটা ছোট সিলিন্ডার পেলে ওটা দিয়ে এই লে বেটা একদম শেষ। এবার লোকটিকে মেরে হাফ ছেড়ে একটা নিঃশ্বাস নেয়। তো এদিকে সন্ধ্যা নেমে আসতেছে, আর এভা বুঝতে পারে এই সময় তাকে একা বাইরে থাকা মোটেও ঠিক হবে না। তাই সে এমন একটা জায়গা খুঁজতে থাকে অন্তত রাতটুকু নিরাপদে কাটানো যাবে। এমন সময় তার চোখে পড়ে একটা ক্যাম্পার ভ্যান। এবার সেটার ভেতরে ঢুকে দেখে সেটা আগে থেকে একটা পরিবারের ব্যবহার করা ক্যাম্পার ভ্যান ছিল, কিন্তু এখন পুরো পরিবারটাই মারা গিয়েছে। তাই এভা তাদের ডেড বডিগুলো একে একে সেখান থেকে বাহিরে বের করে ফেলে। তারপর রাতটা কোনো মতো কাটানোর জন্য ওই ক্যাম্পার ভ্যানের ভেতরেই থাকার সিদ্ধান্ত নেয়। শুধু তাই নয়, তার হাজবেন্ড যে হোটেলে উঠেছিল সেই জায়গাটাও ম্যাপে মার্ক করে নেয় এভা। তারপর দূরত্ব মেপে দেখে জায়গাটা এখান থেকে খুব বেশি দূরে নয়, প্রায় 5 থেকে 6 কিলোমিটারের মতো হবে। তাই এভা সিদ্ধান্ত নেয় আজ রাতে সে ভালোভাবে বিশ্রাম নিয়ে সকালে রওনা দেবে।
কিন্তু যখন সে ঘুমাতে যায় তখন হঠাৎ একটা শব্দ শুনে এভা ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। আর সে আবারও এমন একটা দৃশ্য দেখে চমকে ওঠে যেটা সে একদমই আশা করেনি। কিছুক্ষণ আগে সে এই ক্যাম্পার ভ্যানের ভেতরে থাকা কয়েকজন যে মৃত মানুষদের বাহিরে রাখলো, এভা দেখে সেই ডেড বডিগুলো সেখানে নেই। তাদের ডেড বডিগুলো কেউ একজন বাইরে টেনে নিয়ে যাচ্ছে। লোকটা একটা গর্ত খুঁড়েছে। তখন এভা লোকটিকে সাহায্য করে গর্তের ভেতরে একে একে ওই ডেড বডিগুলো দাফন করে দেয়। এভা তখন বুঝতে পারে মৃত মানুষগুলো আসলে সবাই পরিবার ছিল, আর ওই পরিবারের যে কর্তা সে আসলে এখনো পুরোপুরিভাবে মারা যায়নি। যদিও তার মানসিক অবস্থা কিছুটা নষ্ট হতে শুরু করেছে, তাই তাকে একজন স্বাভাবিক মানুষও বলা যাবে না, তবুও কোথাও একটা সামান্য দায়িত্ববোধ তার মধ্যে এখনো আছে। আর সেই কারণেই সে তার নিজের স্ত্রী আর সন্তানদের মৃতদেহ সে নিজে গর্ত খুঁড়ে মাটির নিচে দাফন করার চেষ্টা করছিল। এভা চাইলেই ওই মানুষটাকে আক্রমণ করতেও পারত, কিন্তু ইভা সেটা করে না। এদিকে সেই লোকটাও গর্তের ভেতরে হাঁটু গেড়ে বসে পড়ে, আর তার এমন চাহনিতে ইভা বুঝতে পারে লোকটা আসলে কি চাচ্ছে। সে আর কিছু না, নিজের পরিবারের সাথে ঘুমাতে চায়। ইভা যেন তাকে মেরে ফেলে। লোকটা সেই অনুরোধই করছে, কারণ বেশিক্ষণ বেঁচে থাকলে সে অনেক কষ্ট পাবে। কথাটা বুঝতে পেরে ইভা মনটাকে শক্ত করে। এরপর নিজের হাতে থাকা বেলচা দিয়ে লোকটার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে এবং সেই গর্তের মধ্যেই লোকটাকে পুঁতে দেয়। সত্যি বলতে ওই মানুষটার জন্য ইভার পক্ষ থেকে এর চেয়ে ভালো আর কিছু করারও ছিল না। কাজটা করার পর এভার মনটাও কেমন যেন পাথর হয়ে যায়। এর পরের দিন সকালে ইভা তার হাজব্যান্ড যে হোটেলে উঠেছিল সেখানে পৌঁছে যায়। হোটেলের একের পর এক রুম সে চেক করতে শুরু করে। চেক করতে করতে ইভা একটা রুমে তার হাজব্যান্ডকে দেখতে পায়। এত কষ্ট করে, এত রিস্ক নিয়ে, এক বুক সাহস নিয়ে এত দূরের পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত এখানে এসেছে শুধু তার হাজব্যান্ডকে খুঁজে বের করার জন্য। কিন্তু ইভা এসে দেখতে পায় সেই মানুষটা আর নেই। সে পুরোপুরিভাবে ব্রেন ডেথ হয়ে গেছে। নিজের হাজব্যান্ডের সামনে হাঁটু গেড়ে বসে ইভা হাউমাউ করে কান্না শুরু করে দেয়। তার প্রিয় মানুষটার শরীরে ইতিমধ্যে নানা পরিবর্তন এসেছে, পুরো শরীরটাই বিকৃত হয়ে পড়ে আছে। আর সেটা দেখে ইভা কান্নায় ভেঙে পড়ে। কিন্তু এমন সময় একটা জিনিস ইভার চোখে পড়ে। পাশের রুমের মধ্যে দুইটা ওয়াইনের গ্লাস রাখা ছিল। তার মানে এই ফ্ল্যাটে এবার হাজব্যান্ড একা ছিল না। আসলে এবার হাজব্যান্ড এখানে সাথে করে একটা মেয়েকে নিয়ে এসেছিল। এবার তার হাজব্যান্ডের সামনে বসে পড়ে ও কাঁদতে কাঁদতে বলতে থাকে, এত কষ্ট করে তোমার কাছে এসেছিলাম তোমাকে উদ্ধার করার জন্য, তোমাকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে জীবিত অবস্থায় দেখতে পারলাম না। আমাদের মধ্যে যা যা কথা বাকি ছিল সবকিছু তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু সেটাও আর হলো না। আসলে মুভির শুরুতে আমরা দেখেছিলাম ইভা তার হাজব্যান্ডকে অনেক ভালোবাসে। হ্যাঁ, সত্যি সে তাকে ভালোবাসতো। তবে আজ ইভার কথা শুনে আমরা বুঝতে পারি দুজনের মধ্যে অনেক ঝামেলা চলছিল। এমনকি পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তারা প্রায় ডিভোর্সের দিকেই চলে গিয়েছিল। তারপরও এবার মনে একটা আশা ছিল, যদি তারা একবার বসে নিজেদের সব সমস্যা নিয়ে কথা বলতে পারে তাহলে হয়তো তারা আগের মতো আবার একসাথে ভালো মতো থাকতে পারবে। সেই আশাতেই এত কষ্ট করে ইভা এখানে এসেছিল। আর তার হাজবেন্ড এখানে অন্য একটা মেয়ের সাথে ছিল। সেটা জানার পরও এবার মধ্যে তেমন কোনো রাগ বা ঘৃণা দেখা যায় না, কারণ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মানুষটা যদি কোনোভাবে বেঁচে ফিরে আসে তাহলে সে আবার তার সাথে সংসার শুরু করবে। কিন্তু এখন আর সেই সুযোগ নেই, কারণ মানুষটা ইতিমধ্যে মারা গিয়েছে। ঠিক তখনই সেই রুমের মধ্যে একজন ঢুকে পড়ে। আর এই মানুষটা আর কেউ না, এটা আমাদের ক্লে। ক্লে এসে জানতে চায় এখানে কি হয়েছে আর সেই আর্মিটা কোথায়। তখন এভা তাকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। আসলে ক্লেও ওই পাগল সোলজারের হাত থেকে কোনোভাবে বেঁচে গিয়েছিল। সেদিন সে বুঝে গিয়েছিল ওই লোকটা পুরোপুরি সাইকো, আর এভা যদি কোনোভাবে বেঁচে থাকে তাহলে সে এক সময় নিশ্চয় এই দিকেই আসবে। এটাও ক্লে জানতো। তাই ক্লে এখানে এসে এবার জন্য অপেক্ষা করছিল। কিন্তু এত কষ্ট করে নিজের হাজবেন্ডকে খুঁজতে এসে শেষ পর্যন্ত এভা তাকে জীবিত অবস্থায় দেখতে পেল না। রিয়ালিটি মেনে নিতে হলে সেটা মেনে নিয়ে তাকে সামনে এগোতে হবে। তাই এভা আর ক্লে দুজনেই সেখান থেকে বাহিরে বের হয়। বাহিরে এসে এভা তার হাজবেন্ডের সাথে জীবনে কি কি ঘটেছিল সেগুলো ক্লেকে বলতে শুরু করে। আসলে তাদের দুজনের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি ছিল, আর একটা বাচ্চার জন্য তাদের দুজনেরই অনেক আশা ছিল। পরে যখন এভা একটা বাচ্চার জন্য ট্রিটমেন্ট নেওয়ার কথা ভাবে তখন পরে এবার হাজবেন্ডের আবার তেমন একটা আগ্রহ ছিল না। আর ধীরে ধীরে এই বিষয়টা নিয়েই তাদের মধ্যে একের পর এক ঝামেলা শুরু হয়ে যায়। অন্যদিকে এভার ভেতরে যেভাবে একটা বাচ্চা পাওয়ার ইচ্ছা বাড়তে থাকে
এক সময় সেটা এক প্রকার জেদে পরিণত হয়। আর ওই ঝামেলার সময় রাগ আর জেদের মাথায় ইভা অন্য একজনের সাথে ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে পড়ে। পরে সেই কথাটা তার হাজবেন্ড জেনে যায় আর বিষয়টা সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। এরপর থেকে তাদের মধ্যকার সমস্যা আরো বড় হতে থাকে এবং শেষ পর্যন্ত দুজন দুদিকে চলে যায়। যাই হোক, এতদিন পর ইভা এখানে এসেছিল আসলে সব কথা শেষ করে আবার স্বাভাবিকভাবে একসাথে থাকার একটা সুযোগ তৈরি করতে, কিন্তু এর মধ্যেই সবকিছু একেবারে বদলে গেল। এবার ক্লেও নিজের জীবনের গল্প বলতে শুরু করে যে ক্লে একসময় বিল্ডার হিসেবে কাজ করত। ব্যবসার কারণে তাকে এক এক সময় এক এক জায়গায় থাকতে হতো, আর তার এই জীবনযাত্রার কারণে একসময় তার স্ত্রী বাচ্চাদের নিয়ে তার জীবন থেকে চলে যায়। সত্যি বলতে ইভার জীবন আর ক্লের জীবন দুটোই কোনো না কোনোভাবে তাদের নিজেদের হাতেই নষ্ট হয়ে গিয়েছে। আর এখন দুজনের জীবনেরই এমন একটা অবস্থা, সামনে কি হতে চলেছে সেটা কেউই জানে না। তো যাই হোক, তারা এই দ্বীপে থেকে আর কি করবে, তাই তারা সিদ্ধান্ত নেয় পরের দিন এখান থেকে চলে যাবে। আর যেহেতু এটা একটা হোটেল, তাই সেখানে একটা সুইমিং পুলও ছিল। দুজন মিলে সেই পুলে নেমে সাঁতার কাটতে থাকে। সাঁতার কাটতে কাটতে একটা সময় তারা দুজন একটু একটু করে একে অপরের কাছাকাছি চলে আসে। শুধু মানসিকভাবে না, সব দিক থেকেই তারা একে অপরের কাছে চলে এসেছিল। আর সেই রাতেই তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। মানে এত কিছু হারানোর পর এভা আর ক্লে দুজনেই মানসিকভাবে একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিল। তো পরের দিন সকালে এভা আবার তার হাজব্যান্ডের রুমে যায়। তার হাজব্যান্ডের মৃতদেহের পাশে থাকা টেবিলের ওপরে এভা সেখানে তার বিয়ের আংটিটা খুলে রেখে দেয়। মানে এভা এবার তার পুরনো জীবনটাকে ওখানে রেখে আসতেছে। আর যাওয়ার আগে সে আরো একটা কাজ করে। ক্লের সাহায্যে এভা তার হাজব্যান্ডের মৃতদেহটা একটা ছোট নৌকায় তোলে। তারপর সেই মৃতদেহে আগুন ধরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে সে আগুনে জ্বলতে থাকা বোটটাকে পানির মধ্যে ঠেলে দিয়ে তারা সেখান থেকে চলে যায়। এভাবে শেষ হয় এভার পুরনো জীবনের একটা অধ্যায়। কিন্তু সামনে যাওয়ার সময় তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। তারা যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তা আসলে ওই সাইকো আর্মির বাড়ির পাশ দিয়ে গিয়েছে। আর সেই জায়গা দিয়ে যাওয়ার সময় তারা দেখতে পায় ওই আর্মির স্ত্রী পুরোপুরিভাবে জম্বিতে পরিণত হয়েছে। কিন্তু একটা বিষয় এভার চোখে পড়ে, ওই মহিলার পেট আগের মতো বড় নেই। কি হয়েছে সেটা জানতে মনে অনেক কৌতূহল নিয়ে তারা গাড়ি থামিয়ে দেয়। এভা গাড়ি থেকে নেমে বাইরে আসে। ঠিক তখনই সে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার আওয়াজ যে দিক থেকে আসতেছে এভা দৌড়ে সেদিকে চলে যায়। আর সেখানে গিয়ে দেখে ওই জম্বি মহিলা ইতিমধ্যেই বাচ্চা জন্ম দিয়ে ফেলেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো বাচ্চাটার কোনো সমস্যা হয়নি, একদম স্বাভাবিক একটা মানুষের বাচ্চা। এভা এক মুহূর্ত দেরি না করে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। তখন ক্লেও সেখানে চলে আসে ও বাচ্চাটাকে দেখে বলে ওঠে, এভা এই বাচ্চাটাকে আমরা দুজন মিলে লালন পালন করব। মানে এতক্ষণ পর্যন্ত এভার মনে হচ্ছিল তার জীবন থেকে সব কিছুই একে একে হারিয়ে গিয়েছে, তার আর কিছুই বাকি নেই। তখন ক্লের কথা শুনে তার মনে হয় আবার যেন সব কিছুই ফিরে পেল এভা। একদিকে সে একটা বাচ্চা পেয়ে গেল আর অন্যদিকে একজন লাইফ পার্টনারও পেয়ে গেল। তাই এভা আর ক্লে দুজনেই ঠিক করে এবার অন্তত জীবনের বাকিটা সময় তারা দুজনে একসাথে ভালোভাবে কাটাবে। কারণ দুজনে কোনো না কোনোভাবে নিজেদের ভুলের কারণে তাদের জীবন পুরোপুরিভাবে এলোমেলো করে ফেলেছে। আর এখন মনে হচ্ছে তারা আবার সেই জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার একটা সুযোগ পেয়েছে। আর এই বাচ্চাটাকে নিয়েই তাদের নতুন জীবন শুরু হতে যাচ্ছে। এই সিনের মধ্য দিয়েই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি একটুও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেন না। সাবস্ক্রাইব করার কথা বলবো না, আপনাদের খুশি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো মুভির গল্পতে।